হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ফিজিক্স বিদ্যা। দেখো, সবার প্রথমে আজকে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস ডে। তো আশা করছি দিনটি সবার ভালো কাটছে। জানো তোমরা প্রত্যেকেই জানো আজকে 25শে ডিসেম্বর, তো আমরা বড়দিন হিসেবে পালন করি। তো আমি আগের দিন তোমাদেরকে বলেও দিয়েছিলাম, দেখো আমরা 25শে ডিসেম্বর হলেও কোথাও বেড়াতে যাব না, কোথাও ঘুরতে যাব না, আমরা ক্লাস করাবো তোমাদের। তো কথা অনুযায়ী আমরা আজকেও ক্লাস করছি। আমি আশা করব তোমরাও কেউ ঘুরতে যাওনি, আর তোমরা এখন বাড়িতে একটু পড়াশোনা করবে, ঠিক আছে? আর যদি ইচ্ছে করে একটু বিকালে 1 ঘন্টা 2 ঘন্টা ঘুরে নেবে, কাজ শেষ, ঠিক আছে? দেখো, তো আমাদের টপিক ছিল এবিটিএ সলিউশনের সেট 5 পর্যন্ত আমরা কথা দিয়েছিলাম যে ইলেকট্রোস্ট্যাটিক্স কভার করব ফার্স্ট ইউনিটটা। তো আমরা কথা মতো 4টা আপলোড করা হয়ে গেছে, 4টা লেকচার আপলোড হয়ে গেছে সেট 5 মানে 4 পর্যন্ত। তো আজকে আমরা আলোচনা করব সেট 5টা নিয়ে, কেমন? তো ইলেকট্রোস্ট্যাটিক সেট 5টা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আমি যেরকম কথা দিয়েছিলাম এরপরে আমরা ওয়ান শট আরম্ভ করব। ওয়ান শটের পরে পরে ঠিক আসবে, মানে প্যারালালি চলতেই থাকবে। ওয়ান শট, তারপরে হচ্ছে কারেন্ট, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম। আমি বারে বারে বলছি, প্রত্যেকটা ভিডিওতে আমি বলে যাচ্ছি, ঠিক আছে? তো তোমরা স্ট্রেসলেস হিসেবে পড়াশোনা করো, সিলেবাস কভার করার দায়িত্ব আমাদের। একটু ধৈর্য ধরে পড়াশোনা করো, কেমন? তো সব কভার হবে, এত প্যানিক করার কিছুই নেই, সব কভার হবে, ওকে? আচ্ছা, এরপর তোমাদের কিছু কমেন্ট এসছে, তো কমেন্টের অ্যান্সার দিচ্ছি আমি। দেখো, তোমাদের অনেকে আমাকে বলেছো যে স্যার ইলেকট্রোস্ট্যাটিক্স এর উপর একটা বড় ভিডিও বানান সমস্ত এবিটি এর কোশ্চেন অ্যান্সার নিয়ে। দেখো বাবু, আমি তো প্রত্যেকটা সেটের তো ভিডিও ইন্ডিভিজুয়াল বানাচ্ছি। তো তোমার যদি দরকার হয় তুমি প্রথম থেকে পুরো ভিডিওটাই চালিয়ে দাও, ঠিক আছে? সেট 1, সেট 2, সেট 3, সেট 4, সেট 5 পর্যন্ত তুমি একসঙ্গে পেয়ে যাবে, তাই না? তো সুবিধা হবে। আমি তো আবার এই ভিডিওগুলো তৈরি করেছি, আবার তো একে জিস্ট করতে পারবো না। তো আমার ওয়ান শট আছে, ওয়ান শট ভিডিও দেখো, তারপরে এবিটিএ সলিউশন করো, কোনো ম্যাটার হবে না, ঠিক আছে? তো মানে পারবে, মানে অতি অবশ্যই পারবে, কোনো টেনশন করার দরকার নেই। আর এবিটিএ যে সমস্ত কোশ্চেনগুলো দিচ্ছি যথেষ্ট মানে ভ্যালিড কোশ্চেন, যথেষ্ট ভালো ভালো কোশ্চেন, ঠিক আছে? তোমরা একসঙ্গে করে চলে যাও, কোনো চাপ হবে না। তো আচ্ছা, দ্বিতীয়ত যে অনেকে জিজ্ঞাসা করেছে যে স্যার এবিটিএ থেকে কি 90% কমন থাকবে, আমি কি 90 পেয়ে যাব? দেখো, একটা কথা মাথায় রাখবে যে কোনোদিন কোনো এক্সামিনার চাইবে না একটা বই থেকে সমস্ত কিছু তুলে দিক, সমস্ত কোশ্চেন তুলে দিক, তাই না? তো ওই জন্য তো তোমাকে টেস্ট করানো, ওই জন্য তো এক্সামের কথার অর্থ কি? তোমার কিছু আননোন কোশ্চেন থাকবে, তুমি যদি পুরোটাই পেরে যাও তাহলে তো, দেখো আমি বলছি না যে তুমি পারবে না, যারা খুব ভালো করে পড়াশোনা করছো তারা অতি অবশ্যই পারবে, নো ডাউটস, ঠিক আছে? কিন্তু একটা এক্সামিনার যখন কোশ্চেন করবে তখন 70 নাম্বার তোমাদের থিওরি না, দেখবে 50 নাম্বার 55 নাম্বার মানে অ্যাভারেজ সবাই পাবে, মানে যারা একটু ঠিকঠাক করে পড়াশোনা করেছে তারা পাবে। কিন্তু দেখবে 50 থেকে যখন 70-এর দিকে যাবে না, তখন কোশ্চেন একটু কমপ্লিকেটেড শুরু হয়, মানে তখন খুব কোর ফিজিক্স তোমাকে না জানলে ওই নাম্বারগুলো ক্যারি করা যায় না, ঠিক আছে? তো অনেকে বলেছে 90 পাবো কিনা, 90% পাবো কিনা। দেখো, একটু ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো, পাবে, অতি অবশ্যই পাবে, ঠিক আছে? আর একটা কথা যেটা বলছে, এবিটিএ সলিউশন থেকে বা এবিটিএ টেস্ট পেপার থেকে কি 90% কমন পড়ে? দেখো, প্রথমত বললাম এবিটিএ করার গুরুত্বটা আগে বোঝো। ফার্স্ট গুরুত্বটা কি? এবিটিএ কি কোশ্চেন দিচ্ছে দেখো, এবিটিএ তোমাকে কি কোশ্চেন দিচ্ছে দেখো। 4-5টা চ্যাপ্টার যখন হয়ে যাচ্ছে, সেট হয়ে যাচ্ছে, তখন তুমি নিজেই বুঝতে পারছো কোন কোশ্চেনগুলোকে হাইলাইট করার চেষ্টা করছে এবিটিএ। ওই কোশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে, মানে তুমি নিজেই বুঝে যাবে ওই কোশ্চেনের ইম্পর্টেন্স কতটা। আর একটা জিনিস, তোমরা যখন কোশ্চেনটা সলিউশন যখন করবে, কোশ্চেনটা যখন করছো, তার কোর ফিজিক্সটাই জানো, তার ভেতরের থিওরিটা ভালো করে বোঝো। এমনটা নয় ওই কোশ্চেন দিয়েছে মানে ওই কোশ্চেন তোমাকে এইচএস এ টুকে দেবে না, ওই রিলেটেড কোনো তোমাকে কনসেপচুয়াল ম্যাথ দিয়ে দিল, ওই রিলেটেড তোমাকে কোনো থিওরি দিয়ে দিল, যাতে তুমি সেগুলো পারো, ঠিক আছে? তো একটা কোশ্চেন যখন করলে তার আন্ডারে সমস্ত থিওরিটা তোমরা ভালো করে পড়ো, যে এই থিওরিটাকে বেশি হাইলাইট করছে, তো এই থিওরিটা ইম্পর্টেন্ট। যেরকম আমি তোমাদের বলছি হয়তো গাউস ল, তাই না? দেখো, গাউস ল থেকে প্রত্যেক বছর কোশ্চেন হয়, গাউস ল কোনোদিন অমিট করে না। তো গাউস ল থেকে থিওরি সহ তো তার যে কোনো একটা অ্যাপ্লিকেশন আসেই আসে। এবার তোমাকে এখানে হয়তো দুটো করার,
দুটো ইতিমধ্যে হয়ে গেছে জানো, তো পাতলা গলীয় ফলক হয়ে গেছে আর তোমার দীর্ঘ ঋজু পরিবাহীর ক্ষেত্রে হয়ে গেছে, আর বাকি 4টা 5টা রয়েছে, তো সেগুলো তোমরা করে নাও, দিলে তুমি দেখবে গাউস ল থেকে একটা তোমার নিশ্চিত 3 নাম্বার বাঁধা। তো এই রকম করে পড়াশোনা করতে হবে, তাই না? তো পার্টিকুলার ওই কোশ্চেনটাই চলে আসবে, এটা কিন্তু ভুল, এটা কিন্তু ভুল, ঠিক আছে? তো থিওরিটা ভালো করে বোঝানোর চেষ্টা করো। ওই জন্যই দেখো আমরা একটা এমসিকিউতে দেখো 10 মিনিট 5 মিনিট করে এমসিকিউতে টাইম দিচ্ছি, তাই না? তোমরা ভিডিও লেন্থটা দেখে নেবে যে এমসিকিউ একটা করাচ্ছি 10 মিনিট ধরে, 15 মিনিট ধরে এমসিকিউতে চলে যাচ্ছে, 10 মানে 7-8 মিনিট তো মানে কমসে কম লাগছেই মিনিমাম। তো কেন করাচ্ছি এমসিকিউ এত সময় দিয়ে? এমসিকিউ তো আমরা তো বলে দিতে পারতাম যে তোমরা জানো, দিয়ে ঠিক চিহ্ন মেরে চলে যেতাম, তাই না? আমরা করছি না তো, কারণ এমসিকিউটা করাচ্ছি কেন? ওই রিলেটেড তোমাকে থিওরি বোঝাচ্ছি যে এমসিকিউটা কোত্থেকে এলো, তুমি কোন থিওরি অ্যাপ্লাই করে ওই এমসিকিউটা তোমাকে ঠিক করবে, তাই না? তো তোমাকেও ঠিক একই কাজ বাড়িতে করতে হবে, যে ওই কোশ্চেন দিয়েছে মানে ওই রিলেটেড যত রকমের থিওরি রয়েছে তুমি ওই থিওরিটা ভালো করে প্র্যাকটিস করো, দিলে দেখবে কোনো কোশ্চেন আটকাবে না, ঠিক আছে? তুমি অনেক কমফর্ট ফিল করবে, ঠিক আছে? তো দেখো ভালো করে যাও, ওই থিওরিগুলো ভালো করে পড়ো, তুমি তোমার 100% হার্ড ওয়ার্ক করো, ঠিক আছে? 90% 95% 100% পাওয়া তুমি দেখবে ভালো করে পড়াশোনা করলে অতি অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে? নাম্বার পাওয়া দেখো তোমার হাতে নেই, তুমি 100% ভালো করে পড়াশোনা করো, নাম্বার অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে? দেখো এই কথাগুলো একটু মাথায় রেখো, তারপরে আমরা চলো আমাদের নেক্সট টপিকে যাই। তো আজকে দেখো আমরা আলোচনা করব কি বলতো, এবিটি এইচএস টেস্ট পেপারের কত ইলেকট্রোস্ট্যাটিক্স আমাদের ফার্স্ট ইউনিট চলছে, তোমাকে আমরা যেটা বললাম পেজ নাম্বার এসসি আচ্ছা পেজ নাম্বার এসসি 66। আচ্ছা সেট হচ্ছে সেটটা হচ্ছে 5, ঠিক আছে? সেট 5টা আমরা আলোচনা করব, যেটা পেজ নাম্বার এসসি 66। ওকে, আচ্ছা জানো তো ইলেকট্রোস্ট্যাটিক্স তোমাদের ইউনিট 1 তো চলছে, তোমরা বুঝতেই পারছো যেটা প্রত্যেকদিন থাকে। আর দেখো ফিজিক্স বিদ্যা, ঠিক আছে? তোমাদের ভালো লাগা চ্যানেল, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? তো চলো নেক্সট আমাদের টপিকে যাব। ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে আমরা দেখব। দেখো ফার্স্ট কোশ্চেন দেখো প্রত্যেকদিন যেটা বলি আজকেও সেটা বলে দিচ্ছি। এখান থেকে ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে দেখো এমসিকিউ দুটো আসবে 2 নাম্বার, 3 নাম্বারের কোশ্চেন কটা আসবে? দুটো আসে, সমান এটা হচ্ছে কত 6 নাম্বার, তাহলে টোটাল হচ্ছে কত আমার 8 নাম্বার, ঠিক আছে? টোটাল হচ্ছে 8 নাম্বার। তো এটা দেখো প্রত্যেকদিন আমি জানি বা এই স্ট্র্যাটেজি তোমরা অনেক আগে জানো, বইতে দেখেছো, হ্যাঁ তোমাদের স্যারেরা বলেও দিয়েছে, আর এরকম অনুযায়ী আমরা করাচ্ছি। তো চলো, তো আমরা দেখো ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে একটু দেখি। দেখো বলছি সেকশন 1 এ, আচ্ছা 1 একটি শঙ্কুকে ধনাত্মক আধানে আহিত করা হলো, প্লাস চার্জে আধানে প্লাস আধানে আহিত করেছি। তো আধানে তলমাত্রিক ঘনত্ব সর্বোচ্চ হবে কোথায়? একটা শঙ্কু, তাই না? দেখো শঙ্কু মানে আমরা জানি বরের টুকুর, নাকি? বরের টুকুর শঙ্কু, তাই না? এটা তো ভালো কথা। দেখো এইটাকে কি বলবো? তার সমতল, তাই না? এটাকে বলবো সমতল, কেন? ওটা নিচে থাকে, তাই তো, সমান হয় সমতল। আর এইটাকে বলবো, এই যে চারিদিকটা রয়েছে সেটাকে আমরা বক্রতল বলবো, হ্যাঁ কি না? দেখো তাহলে একটা শঙ্কুকে ধনাত্মক আধানে আহিত করা হলে আধানের তলমাত্রিক ঘনত্ব। একটা তলমাত্রিক ঘনত্ব বলতে কি বুঝি আমরা? আধান কিউ বাই কি হয় 4πr²। যদি গোলক ধরতাম তাহলে 4πr² বলতাম, মানে বুঝতেই পারছো আর এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই তো? যত আর ছোট হবে তত সিগমা বড় হবে, তলমাত্রিক ঘনত্ব বড় হবে, এ শূন্য, ঠিক আছে? যত আর ছোট হবে এ তত বেশি হবে। তো দেখো এই রেডিয়াসটা সবথেকে বেশি, তাই না? এই রেডিয়াসটা সবথেকে বেশি। তো ছোট কি রকম হবে? যে কার্ভ সারফেস রয়েছে বক্রতল, যার যত বক্রতা কার্ভেচার যত বেশি হয় সিগমা তত কমবে, বা এর যত মানে কার্ভেচার যত ছোট হবে সিগমা তত বাড়বে, নাকি না? ভালো কথা। তাহলে আমরা বুঝতেই পারছি দেখো ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে পরপর যে বক্রতলের ব্যাসার্ধ কার্ভটা বেশি, দেখো কার্ভেচার বেশি বক্রতলটা,
তাহলে এখানে অপশন হবে দেখো শীর্ষবিন্দুতে না বক্র পৃষ্ঠে। দেখো তাহলে বক্র পৃষ্ঠে হবে, সমতল পৃষ্ঠে তো মোটেও না, বক্র পৃষ্ঠ সংযোগকারী সরলরেখা বরাবর না, ঠিক আছে। তাহলে বক্র পৃষ্ঠে দেখো একদম সিম্পল কোশ্চেন এটা। দেখো একদম ফার্স্ট চ্যাপ্টার, যেটা আমরা আধান বলে মনে হয় সম্ভবত, আধান এবং তলমাত্রিক ঘনত্ব মানে কোয়ান্টাইজেশন অফ চার্জ, ফার্স্ট চ্যাপ্টার, এই যে ছোট চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে দিয়েছে। তো সিগমা ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন আর স্কয়ার। তো আর এর সঙ্গে মানে এটা হচ্ছে গোলকের জন্য আমি বলছি, ঠিক আছে। একটা গোলকের জন্য তোমার হচ্ছে মানে তোমাকে শুধু প্রপোর্শনালিটি দেখানোর জন্য আমি বললাম যে 1 বাই আর স্কয়ার, ঠিক আছে। মানে ডিসটেন্সের সঙ্গে মানে রেডিয়াসের সঙ্গে এটা ইনভার্সলি প্রপোর্শনাল, ওকে। তো চলো তাহলে বক্র পৃষ্ঠে, ঠিক আছে, এটা যেরকম একটা সিম্পল কোশ্চেন তাড়াতাড়ি হয়ে গেল, ঠিক আছে। তো বক্র পৃষ্ঠে কি হবে যে আধানে তলমাত্রিক ঘনত্ব ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। বক্র পৃষ্ঠে আধানে তলমাত্রিক ঘনত্ব ম্যাক্সিমাম হবে, ক্লিয়ার। নেক্সট আচ্ছা দেখো এবার দেখো এমসিকিউ 2 তে 1-2 এর দাগ। একটি তড়িৎ আহিত ফাঁপা গোলকের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে। একটি তড়িৎ আহিত ফাঁপা গোলকের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং পৃষ্ঠতলের বিভব হচ্ছে 10 ভোল্ট। এর কেন্দ্রের বিভব কত? এর কেন্দ্রে বিভব কত? দেখো একটা ফাঁপা গোলক, তাই না? ফাঁপা গোলক এটা আমরা পড়েও এসেছি আমরা। ফাঁপা গোলকটা কোথায় বলো তো? ফাঁপা গোলকটার ক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ড কাউন্ট করে এসেছি একদম সেট 1 এ গাউসের সূত্রের উপপাদ্যতে। ও পয়েন্ট মধ্যবিন্দু। তাহলে চার্জ গুলো কোথায় থাকে গো? বাইরের পৃষ্ঠে। এখানে সাপোজ কিউ চার্জ আছে, চার্জ গুলো আমাদের বাইরের পৃষ্ঠে রয়েছে, ক্যাপিটাল কিউ ধরে নিচ্ছি, ক্লিয়ার। দেখো একই তো তাহলে কি বলছে ব্যাসার্ধ বলে দিয়েছে, পৃষ্ঠতলের বিভব মানে এইখানে বিভবটা কত? ভি। এই পয়েন্টে মানে এই যে সারফেসে পৃষ্ঠতলে বিভবটা হচ্ছে 10 ভোল্ট, তাই না? তাহলে বলেছে কেন্দ্রে বিভব কত, এইখানে বিভবটা কত হবে তোমাকে জানতে চেয়েছি, নাকি না? यस। আচ্ছা এটা একটু কোর থিওরিতে যদি যাও, দেখো কোর থিওরিতে এখানে আমি বলতে পারবো না, আমার ভিডিও রয়েছে। তো গাউসের সূত্রের উপপাদ্যতে রয়েছে, হ্যাঁ, আহিত গোলীয় খোলকের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোথায় কি হয় সেটা বের করেছি। দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বেরিয়ে গেলে ভোল্টেজ বেরিয়ে যেত, নাকি না? তো আমরা জানবো কি করে না, গোলকে মানে তোমার ইনসাইডে দেখবে একদম ফার্স্ট সেটে করিয়েছি, গোলীয় খোলকের ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড কত হয়? 0 হয়, নাকি না? ইলেকট্রিক ফিল্ড 0 হয় তো এক্সটারনালি থাকে, আবার হচ্ছে কি তোমার এক্সটারনাল বাইরে থাকে এবং সারফেসে থাকে, সারফেসে ম্যাক্সিমাম হয়। তো ইলেকট্রিক ফিল্ড এবং পটেনশিয়ালের মধ্যে রিলেশন কি? মাইনাস ডিভি। যদি শুধু একটা অ্যাক্সিস হয় তাহলে এক্স লিখবে, যদি 3D হয় তাহলে ডিআর লিখবে, ক্লিয়ার? ভালো, এটা হচ্ছে আমাদের রিলেশন ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক পটেনশিয়ালের মধ্যে। আচ্ছা ই যখন 0 হচ্ছে এর ভেতরে ইলেকট্রিক ফিল্ড কত হয়? 0 হয়, কিন্তু মাথায় রাখবে 0 হচ্ছে। তাহলে কার ডেরিভেটিভ 0 হয় বলো তো? কোন কোয়ান্টিটির ডেরিভেটিভ শূন্য? না একটা ধ্রুবক রাশির দেখবে তাকে ডেরিভেটিভ করলে সবসময় শূন্য হয়। তার মানে আমরা এখানে কি লিখবো? v ইকুয়াল টু কনস্ট্যান্ট, v ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাই না? দেখো একটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়, কনস্ট্যান্টের ডেরিভেটিভটা 0 হয়, ওকে। নেক্সট এবার দেখো এখানে আমাকে কি বলছে? ইনসাইডে ধ্রুবক হবে, মানে কত হবে? ধ্রুবক তো হবে জানলাম, বাট কত হবে সেটা আমাকে দরকার। তো এটাকে ক্যালকুলেট করলে তুমি দেখতে পাবে, সরি, ভির ফর্মুলা ইনসাইডে ভি কত, আউটসাইডে ভি কত, এটাকে ক্যালকুলেট মানে করা যায়, বুঝতে পারলে? ক্যালকুলেট করা যায়, ইলেকট্রিক ফিল্ড বের করে সেখান থেকে ডেরিভেটিভ করে পটেনশিয়াল আমরা বের করতে পারি। তো আমরা তো ক্যালকুলেশন করতে যাব না, তখন আমাকে আমার কোর ভিডিওটা দেখতে হবে তোমাকে, থিওরিটিক্যাল যে কনসেপ্ট রয়েছে। তো দেখো ইনসাইডে এইখানে ভিটা কত? ভি ধরেছি তো, আর ওইটাকে ভি প্রাইম কিছু ধরে নাও, সাপোজ সারফেসের উপরে যেটা পটেনশিয়াল থাকে ভি প্রাইম ধরে নাও, তাহলে কত হবে? 1/4 পাই এপসিলন নট ইনটু ইনসাইডে কত? সাপোজ ক্যাপিটাল কিউ চার্জে আধান আহিত করেছি, ঠিক আছে? তাহলে কিউ বাই এটা কি ইনসাইডে,
ইনসাইডে হচ্ছে, আচ্ছা রেডিয়াস ধরে নাও, এই রেডিয়াসটাকে ক্যাপিটাল আর টা কিছু ধরে নাও ক্যাপিটাল আর, তাহলে হবে কত না ক্যাপিটাল আর হবে, ঠিক আছে। ইনসাইডে মাথায় রাখবে, ইনসাইড। সারফেসে কত হবে, সারফেসে এটা হচ্ছে ইন আই এম লিখে দিতে পারো, বা ভি ভি প্রাইম ধরেছে তো কোনো চাপ নেই, তাহলে এটাকে ভি প্রাইম ধরে নাও। তাহলে ভি প্রাইম সমান তাহলে কত হবে, যখন সারফেসে যাবে দেখো তখনও একই ডাটা, তখনও একই থাকবে, ঠিক আছে। এই সারফেসে কত চার্জ হয় মানে তোমার হচ্ছে ভিটা কত হবে 1/4πε0 q/r হবে, ঠিক আছে। যদি এক্সটার্নাল পয়েন্টে বলতো আর এখানে যদি বলতো সাপোজ পি পয়েন্ট এখানে, এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে বা পটেনশিয়াল কত হবে, এটাকে স্মল আর বলতাম, তখন দেখো আরটা স্মল আরটা এখানে গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, তখন পটেনশিয়াল কমে যেত, পটেনশিয়ালটা কমতো, এখানে যা পটেনশিয়াল হবে এখানে পটেনশিয়াল কমে যাবে। কিন্তু ইনসাইডে দেখো, এটা ইনসাইড এটা সারফেসে, দেখো দুটো পটেনশিয়ালের মধ্যে কোনো চেঞ্জ আছে নাকি, দুটো পটেনশিয়ালের মধ্যে কোনো চেঞ্জ আছে নেই, তো দুটো পটেনশিয়ালের মধ্যে চেঞ্জ নেই, তাহলে হবে না। তার মানে এখানে আমরা কি লিখবো যে ভি প্রাইম সমান কত, এখানে 10 ভোল্ট দিয়ে দিয়েছি, দেখো ভি প্রাইম সমান এই যে 10 ভোল্ট, দেখো পৃষ্ঠতলের বিভব কত 10 ভোল্ট বলে দিয়েছে না, পৃষ্ঠতলের বিভবটা দেখো 10 ভোল্ট বলে দিয়েছে। তাহলে এখানে আমরা কি লিখছি, তাহলে ভি প্রাইম, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভি ইনসাইড সমান কত হচ্ছে ভি প্রাইম, কেন দুটো ইকুয়েশন সেম তো, তার মানে আমরা বলতে পারি কি ইনসাইডের ভোল্টেজ কত হবে 10 ভোল্ট, ইনসাইডের ভোল্টেজ কত হবে 10 ভোল্ট, ঠিক আছে। এটা হবে অপশন বি, অপশন বি, ঠিক আছে। এখানে অপশন বি টা হবে দেখো 10 ভোল্ট, ক্লিয়ার। যদি গ্রাফ দেখতে চাও গ্রাফ দেখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। গ্রাফটা কেমন হবে দেখো, ভির সঙ্গে আর এর যদি গ্রাফ আমি টানি, বা তোমাকে এটা যদি থিওরিটিক্যাল কোশ্চেনও লিখতে দেয়, ঠিক আছে, থিওরিটিক্যাল কোশ্চেন যদি লিখতে দেয় কোনো চাপ নেবে না, দেখো এরকম গ্রাফ টানবে, এটাকে ভি বলবে, এটাকে আর বলবে, ঠিক আছে। তাহলে এরকম করে গ্রাফ হবে, ওকে। এইখানে হচ্ছে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, এটা 0, ঠিক আছে। স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর ইকুয়াল টু 0, আর এটা যে ভি ম্যাক্স, ঠিক আছে। এটা হচ্ছে ইনসাইড, ভি ইনসাইড, আর ভি আউটসাইড, এটা আউটসাইডে তাহলে কি বললাম আর এর সঙ্গে 1/r, ঠিক আছে 1/r। তাহলে এবার চলে এসো 1/r হবে না, তার সঙ্গে প্রপোর্শনাল, ওই জন্য দেখো হ্যাঁ এইরকম করে গ্রাফ হয়েছে, ক্লিয়ার। এটা গ্রাফ দিয়েছে, দেখো এর ডিটেইলস মোটামুটি থিওরি আমাদের ক্ষেত্রে হলো, শুধু যদি গ্রাফ দেয় তাহলে এরকম আমরা করতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো 0 থেকে কেন্দ্র থেকে মানে সারফেস পর্যন্ত, মানে তল পর্যন্ত, কেন্দ্র থেকে সারফেস পর্যন্ত দেখো পটেনশিয়াল চেঞ্জ হয়নি, পটেনশিয়াল সমান আছে, তাই না। তার মানে এটা যদি 10 ভোল্ট হয়, এটাও ওই জন্য 10 ভোল্ট হয়েছে, কি ক্লিয়ার হয়েছে কি। চলো নেক্সট দেখো, ভালো করে বুঝবে, ভালো করে। নেক্সট দেখো সেকশন 2 গ্রুপ বি, ভালো করে করবে। সেকশন 2 দেখো, এখানে ম্যাথমেটিক্স দিয়েছে 8 এর দাগ, মানে এটা 3 নম্বরের কোশ্চেন। একটি ঘনকের মধ্যে শূন্য স্থানে 9 × 10⁻⁻9 কুলম্ব আধান বর্তমান। তাহলে একটা ঘনকের ভেতরে, ঠিক আছে, একটা ঘনকের ভেতরে, তাহলে আমি একটা ঘনক টেনে নিই আগে, এইটা সপোজ আমরা একটা কিউব ধরে নিলাম আমরা, ঠিক আছে। তো একটি ঘনকের মধ্যে শূন্য স্থানে, এই ঘনকের ভেতরে চার্জ কত আছে ক্যাপিটাল কিউ বা স্মল কিউ, যা পারো ধরো। আচ্ছা, তাহলে ঘনকের প্রতি তলের সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্স কত হবে, ঘনকের প্রতিটা তলের সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্সটা কত হবে, ভালো করে বুঝবে। এবার হ্যাঁ, এখানে দুটো কোশ্চেন দিয়েছে, তো ফার্স্ট কোশ্চেনটা আগে দেখি। তো এই যে কিউটা দেখো ঘনকের 6টা তল দ্বারা আবদ্ধ হয়েছে, হ্যাঁ কি না। এই যে দেখো এটা ঘনকের মাঝে বলেছে, দেখো ঘনক, একটি ঘনকের মধ্যে শূন্য স্থানে এত কিউ আছে। তাহলে এই কিউটাকে ঘনকের 6টা তল কি করেছে, আবদ্ধ করে ফেলেছে। দেখো যদি চার্জকে আবদ্ধ করে রাখি তাহলে কোন সূত্র অ্যাপ্লিকেবল হবে, গাউসের উপপাদ্য, হ্যাঁ কি না। গাউসের উপপাদ্য কি বলছিল, যে একটা আধানকে যদি বদ্ধ তলের দ্বারা ঘিরে ফেলা যায় তাহলে তার মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হয়, ফ্লাক্সই বের করতে বলছে আমাকে, তার মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে
না কিউ বাই এপসাইলন নট, বাস বসাও, শূন্য মতন বলেই দিয়েছে। তাহলে চলে এসো গাউসের উপপাদ্য অনুযায়ী গাউসের উপপাদ্য অনুযায়ী আমরা কি বলি, ফাই ইকুয়াল টু কিউ ইনসাইড বাই এপসিলন নট, হ্যাঁ কি না? এবার এই যে ফ্লাক্সটা বেরাবে, দেখো ঘনকের 6টা তল দিয়ে বেরাবে, এই সারফেস দিয়েও ফ্লাক্স বেরিয়ে যাবে, এই সারফেস দিয়েও ফ্লাক্স বেরাবে, আবার এই সারফেস দিয়েও ফ্লাক্স বেরাবে, এই সারফেস দিয়েও বেরাবে, উপর দিয়ে বেরাবে, নিচে দিয়ে বেরাবে, এটা দিয়েও বেরাবে, হ্যাঁ কি না? তাহলে 6টা তল দিয়ে ফ্লাক্স বেরাবে, মাথায় রাখবে। টোটাল ফ্লাক্সটা কিন্তু কিউ। তোমাকে এবার কোশ্চেন বলেছে, দেখো ঘনকের প্রতি তলের সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্স কত। তাহলে 6টা তলের মধ্য দিয়ে যদি অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স এটা হয়, তাহলে আচ্ছা এটার ভ্যালু আগে তুমি যদি বলি, ভ্যালু দরকার নেই, আগে কিউ দেখো, কিউ এর মান কত বলেছে এখানে, 9 × 10⁻⁹ কি কুলম্ব এটা, ঠিক আছে? আর এপসিলনটা থাক, এখন থাক বসাচ্ছি পরে, হলো? তাহলে এটা হচ্ছে 6টা তল দিয়ে তোমার এই ফ্লাক্সটা বের আছে। তাহলে তাহলে এটা হচ্ছে ঘনকের 6টি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, অতিক্রান্ত ফ্লাক্স এটা। এবার আমরা আসবো তাহলে ঘনকের একটি তলের মধ্য দিয়ে বা প্রতি তলের মধ্য দিয়ে জড়িত তড়িৎ ফ্লাক্স কত হবে, বাই 6 করে দেব তার শেষ। তাহলে ঘনকের একটি তলের মধ্য দিয়ে, কি না, একটি তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স তোমরা লিখবে, এটা ডট ডট দেবে না, একটি ঘনকের একটি তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে, অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে, দেখো 5 প্রাইম ধরে নাও, হ্যাঁ কি না? 5 প্রাইম সমান কত হবে না 5/6, হ্যাঁ কি না? 6 ভাগে ভাগ করে দিলে তো কাজ শেষ। এবার ভ্যালু বসাবো আমি, নাকি? এবার আমাকে তোমার ভ্যালু বসাতে হবে। তাহলে 5 প্রাইম সমান দেখো 5 এর ভ্যালু কত, 9 × 10⁻⁹/6, এপসিলন নট এর ভ্যালু কত 8.85 × 10⁻⁻12, নাকি না? এটা হচ্ছে সবই তো এসআই তে নিয়ে নিয়েছি, সবই এসআই তে আছে, দেখো কুলম্ব, ঠিক আছে? ফ্লাক্সটাও এসআই তে বের করব, তাহলে দেখো এটাতে কত হবে আর কি, নাকি বাই 6 করেছে। তো এটাকে দেখো কাটাকাটি করবে, 3 × 3 = 9, 3 × 2 = 6, ঠিক আছে? আর 2 = 16, এটাকে কাটাকাটি করবে, ঠিক আছে? এখানে কত 169.49, ঠিক আছে? তাহলে ইউনিটটা কি হবে, ভোল ইনটু মিটার হয় না? তাহলে ফ্লাক্সের ইউনিট কি হবে, ভোল ইনটু মিটার হবে। ক্লিয়ার না? অসুবিধা আছে বলো? কিছু নেই, শুধু ফাইটা কিউ বাই এপসিলন নট বাই 6 করে দিলে পেয়ে যাবো। ওকে, দেখো তাহলে এইটা হচ্ছে আমার কি 5 প্রাইমটা পেয়ে গেলাম, মানে যে কোনো একটি সারফেসের, যে কোনো একটি তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ বলরেখা অথবা ফ্লাক্স সমান এইটা, ঠিক আছে? এটা তো এমনি এটা দেখো ক্যালকুলেট করো, এটা আসবে, ঠিক আছে? চলো নেক্সট। তাহলে আচ্ছা এর সঙ্গে আরো একটা কোশ্চেন দিয়েছে, দেখো এর সঙ্গে আরো একটা কোশ্চেন দিয়েছে যে কোন একটি স্থির তড়িৎ যন্ত্রের ধাতব গোলকের ব্যাস 1 মিটার, এর বিভব এত করার জন্য কি পরিমাণ আধান প্রয়োজন। আচ্ছা আমাকে অন্য পেজে যেতে হবে, ঠিক আছে? একটি স্থির তড়িৎ যন্ত্রের ধাতব গোলক, তার ব্যাসটা 1 মিটার, মাথায় রাখো ব্যাস বলেছে, বিভবটা হচ্ছে 2.7 × 10⁶ ভোল্ট করার জন্য কি পরিমাণ আধান দিতে হবে। দেখো কি বলছে, প্রথমে দেখো ব্যাসার্ধ, আচ্ছা ব্যাসটা কত বলছে, ব্যাসটা বলছে কত r সাপোজ ধরলাম বা 2r ধরছি, আচ্ছা ব্যাসটাকে 2r ধরছি,
তো কত বললো 1 মিটার, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ কত হবে বাই 2 হয়ে যাবে, 0.5 মিটার হয়ে যাবে, ঠিক না, 0.5 মিটার। ক্লিয়ার? দিয়ে একটা আয়ত গোলক আছে নাকি, এই গোলক, একে কত বিভবে তোমাকে আহিত করতে বলছে, ভি বিভব দিতে হবে। এর ব্যাসটা বলে দিয়েছে, এর তাহলে ব্যাসার্ধ কত হলো 0.5 মিটার, কত 0.5 মিটার, ঠিক আছে, এটা 0.5 মিটার। ক্লিয়ার? তাহলে ভিটা কত বলছে 2.7 ইনটু 10 টু দি পাওয়ার 6 ভোল্ট। মেবি আরেকবার দেখে নাও। হ্যাঁ, 2.7 ইনটু 10 টু দি পাওয়ার 6 ভোল্ট করার জন্য কি পরিমাণ আধান দিতে হবে, ঠিক আছে। তো চলো দেখো, V ইকুয়াল টু 2.7 ইনটু 10 টু দি পাওয়ার 6 ভোল্ট। ক্লিয়ার? একদম সিম্পল জিনিস, ধারকত্ব আমরা পড়ে এসেছি, ধারকত্বের থিওরিও আমরা জানি। এবার তুমি বলো একটা গোলকের ক্ষেত্রে, ঠিক আছে, যে কোনো একটা গোলকের ক্ষেত্রে এখানে এটা ও তার এটা তো রেডিয়াস স্মল আর বলে দিচ্ছ, তাহলে এসআই ইউনিটে, এসআই পদ্ধতিতে একটা গোলকের ধারকত্ব কত হয়, গোলকের ধারকত্ব কত হয়, দেখো ধারকত্ব C equal to 4 pi epsilon naught into r, মাথায় রাখবে। সিজিএস হলে ডাইরেক্ট আর তুমি লিখে দিতে, কিন্তু দেখো এটা এসআই বলেছে, দেখো এসআই তে, তাহলে আমরা বুঝতেই পারছো এখানে এসআইটা, তাহলে এসআই তে কত হবে 4 pi epsilon naught into r, ভ্যালু বসাবো। দেখো তাহলে আমরা আবার জানি কি, আমরা জানি পরিবাহীতে সঞ্চিত আধান তাহলে কত হবে, Q ইকুয়াল টু C ইনটু V, ঠিক আছে, একদম ধারকত্বের ফান্ডামেন্টাল ফর্মুলা থেকে। এবার কি বের করতে হবে, Q আছে, আচ্ছা তাহলে তুমি চলে এসো, তাহলে ইকুয়াল টু V, ডাইরেক্ট ভ্যালু বসাও। দেখো 4 pi epsilon naught ইনটু r ইনটু V, V এর ভ্যালু কত 2.7 ইনটু 10 টু দি পাওয়ার কত হবে 6 নাকি, তাহলে চলে এসো। আচ্ছা 4 pi epsilon naught, 4 pi epsilon naught মানে কি, দেখো আমরা কি জানি 1/4 pi epsilon naught এর ভ্যালু কত হবে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 নাকি, 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, তাহলে এটা তাহলে উল্টে যাবে। তাহলে আচ্ছা আর এর ভ্যালু কত 0.5 ইনটু 2.7 ইনটু 10 টু দি পাওয়ার 6 বাই 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, ঠিক আছে। আচ্ছা তাহলে কত হচ্ছে বলো তো, 0.5 মানে 2, আচ্ছা 0.5 মানে 2 বসিয়ে দাও, 9 18 2.7। যাই হোক এটাকে দেখো, এটাকেও কাটাকাটি করবে, দেখো এখানে কাটাকাটির জন্য আমি টাইম দিচ্ছি না, তো কাটাকাটি তোমরা বাড়িতে করবে। হ্যাঁ 2.7 এখানে কত উত্তর হবে, আচ্ছা উত্তরটা আমি বসিয়ে দিচ্ছি 1.5 ইনটু 10 টু দি পাওয়ার -4, এটা কুলম, তাহলে 1.5 ইনটু 10 টু দি পাওয়ার -4 কুলম। ক্লিয়ার? তো এইখানে হচ্ছে এটা হচ্ছে তার চার্জ, কত আধানে আহিত হবে, এত ভোল্টেজে মানে কত আধানে আধান লাগবে বলেছে। দেখো এই যে এরকম করার জন্য কি পরিমাণ আধানের প্রয়োজন, তাহলে দেখো ওটাকে এত ভোল্ট করার জন্য, এত ভোল্টেজ তাকে স্টোর করার জন্য, তাহলে দেখো আমাকে এত মানে এত পরিমাণ এত কুলম আধানের দরকার হবে 1.5 ইনটু 10 টু দি পাওয়ার 1.5 ইনটু 10 টু দি পাওয়ার -4 কুলম। ক্লিয়ার? চলো এটা একদম সিম্পল কোশ্চেন ছিল, খুব একটা জটিল নয়, ঠিক আছে, চাপ নিও না। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট পেজটা দেখবে, অথবা 8 এর অথবাতে দিয়েছে একটি তড়িৎ ক্ষেত্র E ভেক্টর ইকুয়াল টু y i ক্যাপ প্লাস x j ক্যাপ সমীকরণ দ্বারা প্রকাশ পেলে তড়িৎ বিভবের সমীকরণ কি হবে, মানে ইলেকট্রিক পটেনশিয়াল তড়িৎ বিভবের সমীকরণ কি হবে, ঠিক আছে। বেশ, এটাও ভালো কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। আগে ইলেকট্রিক ফিল্ডটা লিখে ফেলি, ইলেকট্রিক ফিল্ড E ভেক্টর সমান কত y i ক্যাপ প্লাস x
জে ক্যাপ। ক্লিয়ার? বেশ, এবার আমরা পজিশন ভেক্টরকে কি বলবো বলো তো? সাপোজ dr ভেক্টর, dr ভেক্টর সমান আমরা কি জানি বলো তো? dx i ক্যাপ প্লাস, তোমরা তো এমনি দেখো পজিশন ভেক্টর তোমরা কি জানো? r ভেক্টর সমান জানো তো নাকি? i মানে r ভেক্টর ইকুয়াল টু x i ক্যাপ y j ক্যাপ, ঠিক আছে, প্লাস z k ক্যাপ, নাকি? এটা তো তোমরা জানোই। তাহলে এটাকে dr লিখলে তাহলে কি হবে? একটা স্মল চেঞ্জ ধরা হচ্ছে, হ্যাঁ, এই যে পজিশন ভেক্টরে স্মল পার্ট ধরা হচ্ছে, তাহলে স্বাভাবিক কথা dx i ক্যাপ প্লাস dy j ক্যাপ প্লাস dz k ক্যাপ। ক্লিয়ার? বাস এটাই তো লিখছি। তাহলে dy j ক্যাপ প্লাস dz k ক্যাপ। ওকে, আচ্ছা, এবার আমরা ইলেকট্রিক ফিল্ড এবং পটেনশিয়ালের মধ্যে রিলেশন একটু আগেও করিয়ে এসেছি, তাই না? ইলেকট্রিক ফিল্ড এবং পটেনশিয়ালের মধ্যে রিলেশন কি ছিল? দেখো E ইকুয়াল টু মাইনাস অফ গ্রেড অফ ভি, যেটাকে আমরা ন্যাপলা অপারেটর বলি, হ্যাঁ কি না? তাহলে অথবা এটাকে আমরা কি বলতে পারি? ডিভি ডিআর। ওকে, বেশ, তাহলে ডিভি ইকুয়াল টু আমরা কি করতে পারি? মাইনাস অফ ই ভেক্টর ডট ডিআর ভেক্টর করতে পারি এটাকে, ঠিক আছে? ইনভার্স যদি রিভার্সে যাই তাহলে আমাকে ইন্টিগ্রেশন সাইন দাও এখানে, কেন? ভি বের করতে বলছে না। বেশ, চলো এবার ভ্যালু বসাবো। ভ্যালু বসালে কি হচ্ছে দেখো এখানে ই ভেক্টর কত বলেছে? আচ্ছা, আগে ইন্টিগ্রেশন দিই। ই ভেক্টর দেখো y i ক্যাপ প্লাস x j ক্যাপ ডট, দেখো dr ভেক্টরের ভ্যালু বসাও dx i ক্যাপ প্লাস dy j ক্যাপ প্লাস dz k ক্যাপ, ঠিক আছে? তো চলো এটাকে ডট করলে কি হবে দেখো, শুধু নিজের মধ্যে প্রোডাক্ট হয় না, i ক্যাপ ডট i ক্যাপ হচ্ছে 1, i তো j এর সঙ্গে 0, k এর সঙ্গেও 0। আবার সিমিলারলি j টা শুধু j এর সঙ্গে প্রোডাক্ট করবে, i আর k এর সঙ্গে প্রোডাক্ট করলে 0 হবে। তাহলে এখানে হচ্ছে কত? ইন্টিগ্রেশনটা পড়ে থাক, তার মানে কত? y dx হচ্ছে প্লাস x dy হচ্ছে, x dy হচ্ছে, হ্যাঁ কি না? বাস, আচ্ছা, চলো তাহলে এবার চলো তাহলে কি লিখতে পারি দেখো, এই পার্টটাকে এরকমও আমি লিখতে পারি কিনা দেখো, ডেরিভেটিভ অফ x y x y, একবার x পড়ে থাকবে y এর ডেরিভেটিভ, একবার y পড়ে থাকবে x এর ডেরিভেটিভ, একই রকম, ঠিক আছে? আর ইন্টিগ্রেশন অফ দেখো এদিকে তো dv টা তো তোমরা বাম দিকে লিখে চলে যাবে, চাপ নেই, ঠিক আছে? তাহলে আলটিমেটলি এখানে হবে কত? এই লাইনটাকে এদিকে লিখছি, তাহলে v ইকুয়াল টু কত হবে দেখো, আবার কি জানি আমরা? ডেরিভেটিভ ইন্টিগ্রেশন একে অপরকে অপোজ করে ফেলে, ডেরিভেটিভ ইন্টিগ্রেশন একে অপরকে খেয়ে নেয়, তাই তো? তাহলে চলো x y প্লাস, এবার দেখো একটা ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, তোমরা দেখো অনেক ম্যাথমেটিক্সের অনেক ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট করেছো, তাই না? এই ক্ষেত্রে কোনো বাউন্ডারি কন্ডিশন নেই, তো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ভ্যালু বের করানোর দরকার নেই, শুধু একটা c লিখে দিয়ে চলে আসবে, ঠিক আছে? তো v ইকুয়াল টু xy প্লাস c। ওকে, v ইকুয়াল টু xy প্লাস c, এটাই হচ্ছে তোমার a। ক্লিয়ার? তো দেখো v ইকুয়াল টু xy প্লাস c, এটাই হচ্ছে দেখো তড়িৎ বিভবের সমীকরণ কি হবে? এটাই হচ্ছে তড়িৎ বিভবের সমীকরণ। ওহো হো, মাইনাস সাইন নেই গো, সরি, এই মাইনাস সাইন দিচ্ছি না গো, সবগুলো মাইনাস দেবে, সবগুলো মাইনাস, সরি, মাইনাস। ওকে, আর ইন্টিগ্রেশন কনস্ট্যান্টে মাইনাস দেওয়ার দরকার নেই, আর এখানে লিখে দিবে c ইকুয়াল টু ic। হ্যাঁ, তোমাদের ক্লাস 12 তে ইন্টিগ্রেশন করে হাত ব্যথা হয়ে গেছে, তাই না? তো দেখো এখানে লিখবে ic ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ক্লিয়ার? তো এটাই হচ্ছে দেখো ভোল্টেজের ফর্মুলা। ক্লিয়ার? চলো, আচ্ছা, এবার এর সঙ্গে কি বলছে বলো তো? যে স্থানে তড়িৎ প্রাবল্য শূন্য সেখানে তড়িৎ বিভবের প্রকৃতি কিরূপ হবে? আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, যে স্থানে তড়িৎ প্রাবল্য শূন্য হবে সেখানে তড়িৎ বিভব কত হবে, মানে বলতেছে দেখো কিরূপ হবে, মানে কত হবে বলতে চাইছে, তাই না? এটা একটু ডিসকাশন করি। বলছে কোনো একটা জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি শূন্য হয় তাহলে তড়িৎ বিভব কি হবে? দেখো আমরা ইকুয়েশন একটু আগে জেনে এলাম, কি বলতো? E ইকুয়াল টু মাইনাস অফ dv dr।
যদি 3D তে হয় তাহলে dr লিখবে, নাহলে যদি dx মানে ওয়ান ডাইমেনশন হলে তাহলে শুধু x লিখতে পারো, y লিখতে পারো, z লিখতে পারো। ওকে, তাহলে এইটা আমরা ফর্মুলা জানি। তাহলে কোন স্থানে যদি ই কত হয়ে যাচ্ছে বলছে শূন্য হয়ে যায়, তাই না? কোন স্থানে যদি বলে ই শূন্য, তো এই তো বলেছে দেখো, যে স্থানে তড়িৎ প্রাবল্য শূন্য, যে স্থানে তড়িৎ প্রাবল্য শূন্য, ঠিক আছে? তাহলে ই যদি 0 হয় তাহলে ভি কত হয় দেখো, কার ডেরিভেটিভ 0 বললাম, কোন কোয়ান্টিটি ডেরিভেটিভ শূন্য হয় না, কনস্ট্যান্ট ধ্রুবক, তাই তো? ভি ইকুয়াল টু তাহলে কনস্ট্যান্ট হবে, ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হচ্ছে, তাই না? আবার দেখো এই কনস্ট্যান্টে কি সব সময় হবে না, দেখো একটু আগে আমরা পড়ে এসেছি না, একটা আহিত একটা পাতলা গোলক বলেছিলাম, আহিত পাতলা গোলকের ভেতরে কি বলেছিলাম, ইলেকট্রিক ফিল্ড 0, একটু আগে করে এসেছি। তো পোটেনশিয়াল কি হবে এখানে, কনস্ট্যান্ট, ঠিক আছে, কনস্ট্যান্ট হবে। এবার এই মানে তোমার গোলকটা যদি অনাহিত হয়, এই গোলকটার দেখবে অনাহিত যদি হয় না, এটা হচ্ছে অনাহিত গোলাকার পরিবাহীর জন্য, এটা হচ্ছে আহিত, আহিত, এটা হচ্ছে অনাহিত, অনাহিত, ঠিক আছে, অনাহিত। তাহলে এর ক্ষেত্রে ইনসাইডে ইলেকট্রিক ফিল্ডও 0 হবে, আবার পোটেনশিয়ালও 0 হবে, ঠিক আছে? তো এইগুলো এক একটা বিশেষ কেস, সব সময় যে কনস্ট্যান্ট হবে এমন কোনো কথা নেই, বা 0 হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? তো এই সমস্ত কন্ডিশনে অনাহিত যদি একটা পরিবাহী নিই, তাহলে সেখানে কিন্তু দেখো পোটেনশিয়াল 0, ইনসাইডে পোটেনশিয়ালও 0, আর মানে তোমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ডও 0 হচ্ছে, ঠিক আছে? আরো তোমরা যদি সহজভাবে বুঝতে চাও, এগুলো তো এক একটা কেস, স্পেশাল কেস, তোমরা দেখো যেটাতে হ্যাবিচুয়েট তোমরা, সাপোজ এইখানে একটা প্লাস কিউ চার্জ আছে, এইখানে একটা সাপোজ মাইনাস কিউ চার্জ বা প্লাস কিউ চার্জ, ঠিক আছে? তো আমি যদি এই পয়েন্টে আমি একটা পয়েন্ট নিই, মধ্যবিন্দুতে যদি একটা পি পয়েন্ট নিই, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড দেখো 0 হতে পারে, এখানে মধ্যবিন্দুতে ই কত 0 হয় তো নাকি, কেন? এ এখানে +1 চার্জ থাকবে, এ কে রিপেল করে এদিকে ঠেলছে, এ কে রিপেল করে এদিকে ঠেলছে, তাই না? তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড 0, বাট পোটেনশিয়াল 0 নয়, কেন? পোটেনশিয়াল তো দুটো অ্যাড হয়ে যায়, তাহলে এখানে ভি কত হবে জানো, এই পয়েন্টে ভি কত হবে বলো তো? আমি সিজিএস এ যদি করি তাহলে q/r/2, যদি এটাকে পুরোটা r ধরে নাও তাহলে r/2 প্লাস q/r/2, হ্যাঁ কি না? কেন? পোটেনশিয়াল তো স্কেলার কোয়ান্টিটি, ও তো ডাইরেকশন বোঝে না, ও দুটো শুধু অ্যাড করে দেবে, ঠিক আছে? তাহলে v q/r/2 প্লাস q/r/2, ওকে? তো চলো, তো এইটা হলো কি, এইটা হলো পোটেনশিয়াল। তো ইলেকট্রিক ফিল্ড 0 হলেও পোটেনশিয়াল 0 হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, 0 হতে পারে আবার কনস্ট্যান্টও হতে পারে, ঠিক আছে? তাহলে তোমাদের এখানে কোশ্চেনের অ্যানসার কি হবে, যে প্রকৃতি কি রূপ হবে নাকি? আচ্ছা, যে স্থানে তড়িৎ প্রবাহ শূন্য সেখানে তড়িৎ বিভব প্রকৃতি কি রূপ হবে না, বলবে শূন্যও হতে পারে আবার ধ্রুবকও হতে পারে, ঠিক আছে? শূন্যও হতে পারে এবং একটা কনস্ট্যান্টও হতে পারে, ক্লিয়ার? চলো, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, দুটি ধারককে শ্রেণী এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে তাদের তুল্য ধারকত্ব হয়, তাদের তুল্য ধারকত্ব হবে, তাদের তুল্য ধারকত্ব হবে যথাক্রমে CSCP। প্রতিটি ধারকের ধারকত্ব নির্ণয় করো, ঠিক আছে? এটা তো পরে আসছে। তারপর সেকেন্ড কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা দেখো, দেখো খুব একটা এটা জটিল কোশ্চেন নয়, বাট ক্যালকুলেশনটা একটু বড়, আর কিছু না। দেখো, দুটি ধারককে শ্রেণী এবং সমান্তরালে যুক্ত করলে, আচ্ছা প্রথমে দেখো যদি শ্রেণীতে আমরা যুক্ত করি তাহলে কি হয়, তাহলে তুল্য ধারকত্ব কত হবে CS নাকি? শ্রেণীতে দেখো তুল্য ধারকত্ব বলেছে CS, সমান কত হয় CS, এটাকে ধরে নাও C1, এটাকে C2, মানে তোমার সিরিজে আছে, তাহলে কি হয় প্রোডাক্ট বাই অ্যাডিশন নাকি, C1 ইনটু C2 বাই C1 প্লাস C2, ওকে? তাই এটা হচ্ছে তোমার শ্রেণীতে। এটা যদি প্যারালাল হয়, P যদি হয় তাহলে কি হবে, প্যারালাল যদি হয় তাহলে কি হবে, দুটো তো এমনি সিম্পল অ্যাড হয়ে যাবে, C1 প্লাস C2, ঠিক আছে? এইটা তোমার কাছে বেস, এটা তোমার কাছে সাপ্লাই ডাটা, ঠিক আছে? CP বলে দিয়েছে, CS বলে দিয়েছে, CP এর ফর্মুলা বসিয়ে দিয়েছি, CS এর ফর্মুলা বসিয়ে দিয়েছি, ওকে? নেক্সট দেখো, তাহলে এটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। দেখো আমি যদি ফার্স্ট ইকুয়েশন আমি ধরি, এখান থেকে যদি ফার্স্ট ইকুয়েশন দেখো, তাহলে CS ইকুয়াল টু আমরা কি বলতে পারি, CS ইকুয়াল টু
আমাকে বের করতে হবে C1 C2, তাহলে CS ইকুয়াল টু C1, আচ্ছা C1 ইনটু C2 বাই কত আছে C1 প্লাস C2, C1 প্লাস C2 জায়গায় আমরা CP বসাতে পারি। দেখো এটা তো 2 নম্বর ইকুয়েশন, তাহলে আমরা বলতে পারি দেখো CP ইনটু CS সমান হচ্ছে C1 ইনটু C2, নাকি না বলো? CP ইনটু CS ইকুয়াল টু C1 ইনটু C2, ক্লিয়ার না? অসুবিধা আছে নেই? চলো নেক্সট। তো এবার আমরা আসবো এখানে কনসিডার করছি, দেখো কি আমি একটা ইকুয়েশন ধরছি এখানে, যেখানে ধরে নাও সাপোজ C1 মাইনাস C2 হোল স্কয়ার করলাম। আমাকে দেখো মানে তাড়াতাড়ি ক্যালকুলেট করতে হবে, ওই জন্য আমরা একটা লজিক্যালি যাচ্ছি। তো এটাকে করলাম কেন, অন্য ওয়েতে স্যার বলো না কেন, ঠিক আছে? তোমরা অন্য ওয়েতে করতে পারো, কোনো অসুবিধা নেই, অন্য ওয়েতেও করতে পারো। তো এবার দেখো আমরা 4AB সূত্র জানি না, তাহলে এটা মাইনাস করে দিয়েছি C1 মাইনাস C2 হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি দেখো C1 প্লাস C2 হোল স্কয়ার মাইনাস 4 C1 C2 হবে, হ্যাঁ কি না? মানে 4AB সূত্র কি C1 প্লাস মানে A প্লাস B হোল স্কয়ার মাইনাস A মাইনাস B হোল স্কয়ার, হ্যাঁ কি না? বাস ওইটাকে আমরা সাজিয়ে নিয়েছি। তো এখানে হলো কত C1 মাইনাস C2 এর হোল স্কয়ার সমান, আচ্ছা C1 প্লাস C2 এর হোল স্কয়ার তাহলে কত হবে দেখো CP স্কয়ার বলতে পারি আমরা, CP স্কয়ার বলতে পারি মাইনাস 4 ইনটু এটা দেখো C1 C2, C1 C2 জায়গায় কত বসাতে পারি CP ইনটু CS, দেখো CP ইনটু CS বসাতে পারি, তাই না? CP ইনটু CS বসাতে পারি। আচ্ছা তাহলে এইটাকে তাহলে কত C1 মাইনাস C2 কে সমান আমরা কি বসাতে পারি দেখো প্লাস মাইনাস রুট ওভার অফ এইটা বসাতে পারি CP স্কয়ার মাইনাস 4 অফ CP ইনটু CS, ক্লিয়ার? ওকে আচ্ছা তাহলে আচ্ছা আমি যদি শুধু পজিটিভ ডাটা একটাই ডাটা যে কোনো একটা কাউন্ট করি, সাপোজ C1 মাইনাস C2 মানে ফর পজিটিভ, এখানে লিখে দেবে ফর পজিটিভ ডাটা কাউন্ট ফর পজিটিভ ভ্যালু, ঠিক আছে? পজিটিভ ভ্যালুর জন্য কি হবে তাহলে C1 C2 তাকে কি বলতে পারি প্লাস নিচ্ছি শুধু রুট ওভার অফ CP স্কয়ার মাইনাস 4 CP CS, ঠিক আছে? CP CS আচ্ছা গেল। আচ্ছা এবার প্লাসটা আমরা কত জানি গো C1 প্লাস C2 ইকুয়াল টু CP, নাকি? C1 প্লাস C2 তাহলে C1 প্লাস CP আরে সরি C1 প্লাস C2 সমান হচ্ছে CP, নাকি না? বাস এই দুটোকে তোমরা অপনয়ন করে দাও, অপনয়ন করে দেখো C2 C2 কেটে যাবে, তাই না? তাহলে 2 ইনটু C1 2 ইনটু C1 সমান কত হবে এখানে বলো তো? দেখো CP টা পড়ে থাক CP প্লাস অফ রুট ওভার অফ CP স্কয়ার মাইনাস 4 CP CS, ঠিক আছে? তাহলে এইটা একটা হবে, এইটা একটা ভ্যালু থাকবে, ক্লিয়ার? আচ্ছা কি ঠিক আছে দাও। তো চলো 2C1 ইকুয়াল টু এটা, নাকি? আচ্ছা এবার করো এটাকে একটু ছোট করতে হবে, কিছু করার নেই, একটু লেন্থি ক্যালকুলেশনটা, কেমন? আচ্ছা গেল এটা। তাহলে C1 সরি আচ্ছা তাহলে C1 সমান কত হাফ অফ এইটা হাফ অফ CP প্লাস রুট ওভার অফ CP স্কয়ার মাইনাস 4 CP CS, ক্লিয়ার? আচ্ছা এটা হচ্ছে C1 গেল। আচ্ছা আবার C2 কি করে করবে? আচ্ছা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, এই ইকুয়েশনে বসিয়ে দাও C2 এইটা, তাহলে C2 সমান কত হবে? C2 সমান এখানে হবে CP মাইনাস C1, নাকি? CP মাইনাস C1। আচ্ছা তাহলে CP মাইনাস C1 এর ভ্যালু হচ্ছে এইটা হাফ অফ CP মাইনাস আরে প্লাস রুট ওভার অফ কত CP স্কয়ার মাইনাস 4 CP CS, নাকি? গেল। আচ্ছা তাহলে দেখো CP মাইনাস হাফ অফ CP, যদি ফার্স্ট পার্টটা নিই হাফ অফ CP হচ্ছে না, তার মানে কত হবে বলতো হাফ অফ, দেখো এটা 1 এটা হাফ, তাহলে 1 থেকে হাফ গেলে হাফ মাইনাস আরে সরি প্লাস
হাফ অফ সিপি, আচ্ছা মাইনাস, এখন একটা মাল্টিপল হয়ে যাবে না মাইনাসটা, মাইনাস কত হবে হাফ অফ রুট ওভার অফ কত সিপি স্কয়ার মাইনাস 4 সিপি সিএস, ক্লিয়ার। তো হাফ অফ কমন নিয়ে নাও, তাহলে সিপি মাইনাস রুট ওভার অফ সিপি স্কয়ার মাইনাস 4 ইন্টু সিপি সিএস, ঠিক আছে, 4 ইন্টু সিপি সিএস, ক্লিয়ার। তো দেখো এইটা হচ্ছে C2, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2 এর ভ্যালু, এটা হচ্ছে C1 এর ভ্যালু। এই দুটো ডাটা তোমাকে বের করে দিয়ে আসতে হবে, ঠিক আছে, বুঝছো? দেখো মানে এটাতে তেমন কিছু দেখো ফিজিক্স বিশাল কিছু নেই, বাট লেন্থি ক্যালকুলেশন, তাই না? তো চলো C1 এবং C2 বেরিয়ে গেল। মানে তোমাকে দেখো বলেছে কি তুল্য ধারকত্ব দিয়ে দিয়েছে আর প্রত্যেকটা ধারকত্ব বের করতে হবে। তাহলে আমাকে এখানে দুটো ধারকত্ব C1 C2 আছে না, ওই দুটো বের করতে হবে। কার ফরম্যাটে? না সিপি এবং সিএস ফরম্যাটে। তার জন্য খাটনি এত বড়। কেন তুমি C1 C2 তো জানো না, তাহলে ওই ফরম্যাটে রাখলে হবে না, তোমাকে সিপি এবং সিএস ফরম্যাটেই বের করে দিতে বলছে, ক্লিয়ার? চলো দেখো নেক্সট, নির্দিষ্ট দূরত্বে রাখা দুটি তড়িৎ আধানের মধ্যে একটি ধাতব পাত প্রবেশ করানো হলে ক্রিয়াশীল তড়িৎ বলের কি পরিবর্তন হবে, তাই তো? দেখো আমরা নেক্সট পেজে চলি। আচ্ছা, নির্দিষ্ট দূরত্বে রাখা দুটি তড়িৎ আধানের মধ্যে একটি ধাতব পাতকে প্রবেশ করা মানে কি? দেখো এখানে একটা কিউ চার্জ আছে, এখানে একটা নির্দিষ্ট দূরত্বে আরো একটা কিউ চার্জ আছে, ক্লিয়ার? সাপোজ তুমি সেম ডিফারেন্ট যা পারো ধরো, কোনো চাপ নেই, ওকে? আচ্ছা Q1 Q2 তুমি ধরে নিতে পারো, প্লাস মাইনাস তোমার যা খুশি। যখন এরা বায়ু মাধ্যমে আছে, কোনো মিডিয়াম নেই ভেতরে মিডিয়াম নেই মানে ভ্যাকুয়াম বা বায়ু মাধ্যম, তাই না? তো তখন এদের ক্ষেত্রে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত, কুলম্ব ফোর্স কত হবে? F সমান কি হয়? দেখো আমরা জানি Q1 Q2 r2 মানে সিজিএস, যদি এসআই হয় 1/4 এপসিলন একটা প্রোডাক্ট করে দেবে, এটা r2, ক্লিয়ার? এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যখন না, তাহলে এখানে না, এখানে এসআই তে করো, ঠিক আছে, কারণ মিডিয়াম ডিপেন্ডেন্ট, তো তাহলে এসআই তে করো। এখানে এসআই তে করো কারণ মিডিয়াম ডিপেন্ডেন্ট, তাহলে F ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইনটু Q1 Q2 r2, নাকি না? এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যখন বায়ু মাধ্যমে আছে, যখন বায়ু মাধ্যম। যখন পার্টিকেলটা কিসে আছে, সরি যখন মানে Q1 Q2 চার্জ পার্টিকেলটা বায়ু মাধ্যমে আছে। এবার তোমাকে কোশ্চেন বলছে, দেখো বড় ভালো করে, এবার কোশ্চেন বলছে দেখো নির্দিষ্ট দূরত্বে রাখা দুটি তড়িৎ আধানের মধ্যে একটি ধাতব পাতকে প্রবেশ করানো হবে। কি বললাম? একটা কন্ডাক্টিং প্লেটকে তার দুটোর মধ্যে ঢুকিয়ে দিতে হবে, তখন কি হবে? দেখো কন্ডাক্টিং প্লেটকে যদি এর মধ্যে আমি ইন্ট্রোডিউস করাই, সাপোজ এইটা হচ্ছে কন্ডাক্টিং প্লেট, হ্যাঁ কি না? এটা হচ্ছে কন্ডাক্টিং প্লেট, এটা একটা প্লেট। এবার একটা কন্ডাক্টিং প্লেট আছে, তাহলে এটা কি আর বায়ু মাধ্যম থাকলো? বায়ু মাধ্যম তো থাকবে না, হ্যাঁ কি না বলো? তাহলে এখানে একটা মিডিয়াম ইন্ট্রোডিউস করে গেল, কি ইন্ট্রোডিউস করানো হলো মিডিয়ামকে। তো এখানে মিডিয়ামের আমরা ধরে নিচ্ছি তড়িৎ ভেদ্যতা সিগমা, আরে সরি এপসিলন। তড়িৎ ভেদ্যতা কি বললাম? এপসিলন। আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক কি জানি? কে সমান আমরা কি জানি বলো তো? আগের ক্লাসে হয়েছে তো, শূন্য মানে তো কোনো মানে এনি মাধ্যম, যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বাই শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, তাই না? তাহলে এপসিলন সমান আমরা কি জানি? এপসিলন সমান কে ইনটু এপসিলন নট। কি জানি? এপসিলন ইকুয়াল টু কে ইনটু এপসিলন নট। এবার দেখো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বর্তমান এবার কত? সাপোজ এদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে তড়িৎ বল বা কুলম্ব অ্যাট্রাকটিভ ফোর্স অথবা রিপালসিভ ফোর্স যদি সেম চার্জ হয়, তাই না? তাহলে ফোর্সটা বর্তমান কি হবে? দেখো লিখতে পারি 1/4 পাই এপসিলন নট, সরি এপসিলন নট আর লিখবো না, এপসিলন লিখতে হবে আমাকে, অ্যানিমিডিয়াম হয়ে গেছে। তাহলে এটাকে লিখবো এপসিলন ইনটু, তাহলে কত হবে? Q1 Q2 বাই কত হবে?
একই ডিসটেন্স তো চেঞ্জ হয়নি, সেই তো আর ডিসটেন্স সেম, শুধু মিডিয়াম চেঞ্জ হয়েছে, বাই মতম ছিল একটা পাথ ইন্ট্রোডিউস হয়ে গেছে, তার মানে r স্কয়ার। ওকে, তো এবার দেখো এখানে এপসিলনের জায়গায় কি লিখবো, 1/4 পাই এপসাইলন k ইনটু এপসিলন নট লিখতে পারি, হ্যাঁ কি না? তাহলে q1 q2 বাই r স্কয়ার। আর তো দেখো যা ছিল সেম, তাহলে আমরা বলতে পারি এখানে কি না a প্রাইম প্রপোর্শনাল টু 1/k, হ্যাঁ কি না? পরাবৈদ্যুতিক ধ্রুবক যাকে আমরা বলি ডাইলেকট্রিক কনস্ট্যান্টের সঙ্গে দেখো প্রপোর্শনাল, হ্যাঁ কি না? এই যে a প্রাইম সমান কত হলো, পরাবৈদ্যুতিক ধ্রুবক 1/k এর সঙ্গে প্রপোর্শনাল হলো, হ্যাঁ কি না? বেশ, তাহলে 1/k এর সঙ্গে যদি সে প্রপোর্শনাল হয়, 1/k এর সঙ্গে যদি প্রপোর্শনাল হয়, তাহলে একটা ধাতব প্লেটের k সমান কত হয় জানো? ধাতব প্লেটের k টা অনেক বেশি হাই হয়, অনেক উচ্চ ভ্যালু, ঠিক আছে? এটা অনেক উচ্চ মানের হয়, অনেক উচ্চ মানের হবে, ঠিক আছে? তাহলে টেন্ডস টু আমরা ধরে নিতে পারি ইনফাইনাইট। তাহলে একটা ধাতব প্লেটের পরাবৈদ্যুতিক ধ্রুবক কত হয়, ইনফাইনাইট পর্যন্ত হয়ে যেতে পারে, ক্লিয়ার? এত বেশি হয়, ইনফাইনাইট হতে পারে। তাহলে কে যদি ইনফাইনাইট হয় তাহলে কি হবে, ইলেকট্রিক ফিল্ড কত হবে, আরে সরি ফোর্স কত হবে, জিরো হয়ে যাবে, তাই না? তাহলে কি হবে বলতো, তাহলে a প্রাইম সমান কি হলো, 1 বাই ইনফাইনাইট, দ্যাট মিন্স 0, দ্যাট মিন্স 0। দেখো তাহলে বলেছে না তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সের কি পরিবর্তন হবে, ক্রিয়াশীল তড়িৎ বলের কি পরিবর্তন হবে না, শূন্য হয়ে যাবে, ক্রিয়াশীল তড়িৎ বল কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, ক্লিয়ার? ক্রিয়াশীল তড়িৎ বল দেখো 0 হয়ে যাবে, ক্লিয়ার? দেখো এটা কিন্তু এক নম্বরের কোশ্চেন, কিন্তু দেখো যথেষ্ট কনসেপ্ট আছে, এক নম্বরের কোশ্চেন যথেষ্ট কনসেপ্ট রয়েছে, ওই জন্য দেখো আমরা পরপর থিওরি গুলোকে ভালো করে বোঝাতে চাইছি বা বোঝানোর চেষ্টা করছি, তোমরা থিওরিটা ভালো করে শুনবে, আর এগুলো তোমাদের মনে হচ্ছে স্কিপ করে করে চলে গেল, যে অ্যানসারটা কত হয়েছে সেটা দেখে নিলে হবে, তাহলে কিন্তু খুব ঠকে যাবে, খুব ঠকে যাবে, কেমন? তো ভালো করে থিওরি শুনবে, পুরো ভিডিওটা ভালো করে বোঝার চেষ্টা করো, আমরা যত রকমের ইনফরমেশন দেওয়ার উচিত একটা থিওরিতে ততটুকুই আমরা সিলেক্ট করে তোমাকে ইনফর্ম করছি, ঠিক আছে? তো চলো মোটামুটি এই পর্যন্ত দেখো শেষ হলো আমাদের, ক্লিয়ার? দেখো নেক্সট পেজে কি আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, তো তোমরা এতক্ষণ কনসেন্ট্রেট করে ক্লাস করার জন্য, ঠিক আছে? আমারও খুব ভালো লাগছে, তোমরা খুব রেসপন্স করছো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবে, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, যাতে তোমার বন্ধুরা হেল্পফুল হয়, ক্লিয়ার? আচ্ছা, আর একটা কথা হচ্ছে, যারা যারা চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কেন তোমাদের ফিউচারে এই চ্যানেলটা অনেক বেশি কাজে আসবে, ঠিক আছে? দেখো সিস্টেম আপগ্রেড হয়েছে, বারে বারে বলছি, তো এবার তোমাদের মধ্যে কন্টিনিউ আমি ভিডিও প্রোভাইড করতে পারবো, তোমরাও আশা করছি অনেকটা হেল্পফুল হবে চ্যানেল থেকে। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থেকো। 25শে ডিসেম্বরটা মোটামুটি ভালো করে একটু কাটাও, ঠিক আছে? তো বেশি আবার কোথায় ঘুরতে টুরতে চলে যেও না, হ্যাঁ? টাটা।